আমি আজকে পোস্ট গ্রাজুয়েট যারা স্টুডেন্ট তাদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েশন আসলেই আহ, খুবই টাফেস্ট, ওয়ান অফ দ্য টাফেস্ট জব। একটা কথা হলো যেটা মনের ভিতরে একটা সাধনা থাকতে হবে, একটা 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 ব্রত থাকতে হবে যে না, এটা আমাকে ওভারকাম করতে হবে, আমাকে পাস করতেই হবে। এবং ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। প্রথমবারই যেন পাস করতে পারি সেরকম একটা ব্রত মনের ভিতরে ধারণ করতে হবে। আর একটা কথা হলো, যেহেতু আসলে পোস্ট গ্রাজুয়েশনে যে আমরা যখন আসি তখন অলরেডি কিন্তু আমরা আমাদের ফ্যামিলি থাকে, আমাদের আমাদের ওয়াইফ থাকে, বাচ্চারা থাকে। তারা অনেক থেকেই বঞ্চিত হয় অনেক সময়, বিশেষ করে যারা দূরে থাকে। অনেক সময় দূর দূরান্ত থেকে একটা সিলেটের ছেলে হয়তো ময়মনসিংহ পড়তে আসলো, অথবা ময়মনসিংহের একটা ছেলে সিলেটে পড়তে গেল, অথবা সেই সুদূর নর্থ বেঙ্গল, দ্যাট মিন্স দ্য ঠাকুরগাঁওয়ের একটা ছেলে হয়তো পড়তে গেল, হয়তো ইয়েতে ঢাকাতে পড়তে আসলো, তো অথবা চিটাগাং পড়তে গেল পোস্ট গ্রাজুয়েশনের জন্য। শুধু আমি পোস্ট গ্রাজুয়েশনের কথাই বলছি। তো দেখা যায় যে ফ্যামিলির সাথে দেখা করা খুবই কঠিন হয়ে যায়। যদিও এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, ভার্চুয়ালি মোবাইল ফোনের মাধ্যমে ডিফারেন্ট অ্যাপস ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজ করে, মেসেঞ্জার ইউজ করে আমরা কথা বলতে পারি ফ্যামিলির সাথে। কিন্তু তারপরেও আমাদের একটা ব্রত থাকতে হবে যে যেন প্রথমবারই আমরা পাস করতে পারি। আর আরেকটা কথা হলো, যারা এমডিতে আছে এবং এফসিপিএস, তাদের জন্য যে রিসার্চ থিসিস, সেই জিনিসগুলো কিন্তু খুবই জটিল। কারণ রিসার্চের ব্যাপারটা এত জটিল যে, কারণ এক একজন এক একভাবে সেটাকে ডিকটেট করে থাকে। হয়তো আমি একভাবে ডিকটেট করলাম, আমি হয়তো গাইড হিসেবে কিছু ডিরেকশন দিয়ে দিলাম আমার ধারণা থেকে। আমি বিশেষ করে স্ট্যাটিস্টিক্সের কথা বা রিসার্চের কথা আমি বলছি। হয়তো সেটা আরেক জায়গায় গিয়ে যে আমার থেকে আরেকটু ভালো বোঝে সে হয়তো একটু মডিফাই করে দিল। কিন্তু এটা হয়তো আল্টিমেটলি ফাইনালাইজ হয়ে গেল একটা টাইটেল থিসিস। কিন্তু সেটা হয়তো আবার পরবর্তীতে দেখা যায় যে যখন পরীক্ষাতে বসা হয় তখন ওটা কিন্তু আইআরবি বোর্ডের থেকে অ্যাপ্রুভ হয়ে গেল। আইআরবি বোর্ডের থেকে অ্যাপ্রুভ হওয়ার পরেও দেখা যায়, এবং আইআরবি বোর্ডেও বিভিন্ন মতবিরোধ থাকে। যাই হোক, মতবিরোধের পরে আলটিমেটলি কিন্তু একটা তার একটা টাইটেল পাস হয়ে যায়। সে রিসার্চ করা শুরু করে, থিসিস করা শুরু করে, বিভিন্ন ডাটা কালেকশন করতে থাকে। যদিও তাদের এটার মধ্যে কিছুটা ডেডিকেশনে গ্যাপ আছে ডাটা কালেকশনের ক্ষেত্রে। এটা আরও ডেডিকেটেড থাকা উচিত, আরও প্রিসাইজ, আরও নিখুঁত হওয়া উচিত। ডে বাই ডে এটা নিখুঁত হওয়া উচিত, এবং আমি মনে করি যে একটা নিখুঁত রিসার্চ ওয়ার্ক যদি করা যায়, একটা পারফেকশন ইয়েতে একটা আমরা ডাটাগুলা কালেকশন করতে পারি উইদাউট এনি বায়াসনেস, তাহলে কিন্তু একটা প্রশান্তি থাকে, মনের ভিতর একটা শান্তি পাবো একটা, যে না, এই আমার কাজটা খুবই আমি খুবই ইয়ের সহিত, সিনসিয়ারিটির সহিত কাজটা সম্পন্ন করেছি, এবং আমি পেশেন্টের কাছে গিয়েছি, এবং ডাটাগুলো একদম সঠিক ডাটা। নিজের ভিতরেই কিন্তু খুব ভালো লাগবে, তখন রেজাল্টও কিন্তু সে সুন্দরভাবেই আসবে, আউটকামগুলো। যাই হোক, এনিওয়ে, এটা আবার পরীক্ষার সময় যখন আমরা আমাদের স্টুডেন্টরা ফেস করে, তখন কিন্তু আবার আবার বিভিন্ন রকমের কারেকশন হয়তো দেওয়া হয় কোনো কোনো সময়, অথবা কোনো কোনো সময় কারেকশন দেওয়া হয় না। তো বিশেষ করে রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে বা বায়োস্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এটা কিছুটা আমার কাছে কিছুটা অ্যাম্বিগুয়াস মনে হয়। এক একজনের ধারণা এক এক রকমের। এটা একটা ইউনিফর্ম একটা ধারণা বা ইউনিফর্ম একটা গাইডলাইন থাকা উচিত, এবং বিশেষ করে রিসার্চের ব্যাপারে। এ কারণে আমাদের স্টুডেন্টরা একটু প্রবলেম ফেস করে এটাকে ওভারকাম করার জন্য। বিশেষ করে ক্লিনিক্যাল যে সাবজেক্ট, সেটা পাশ করার থেকে এই থিসিস বা রিসার্চ নেই তাদের বেশি হেডেক, বা আমাদেরও হেডেক, যারা আমরা গাইড আছি তাদেরও হেডেক। তো আমি মনে করি যে এটার ব্যাপারে একটা ইউনিফাইড, একটা আনইনোমাস একটা থাকা উচিত, কনসেনসাস থাকা উচিত, যে হ্যাঁ, এটা এইভাবেই হবে, এটা এই ধরনেরই ট্রায়াল, এটা এর নামটা এইভাবেই হওয়া উচিত,
এটা একটা গাইডলাইন থাকলে সবচেয়ে ভালো হতো আর কি। জানি না, হয়তো অদূর ভবিষ্যতে এটা হয়তো কোনো এক সময় তৈরি হবে। আরেকটা হলো যে ক্লিনিক্যাল পাস করার জন্য ক্লিনিক্যালের আপনার কয়েকটা পার্ট আছে এখানে। আপনি রিটেন আছে, ভাইবা আছে, তারপর হলো ক্লিনিক্যাল কেস, আপনি শর্ট কেস, লং কেস, এগুলো যদি আপনি ওভারকাম করতে চাই, অ্যাপার্ট ফ্রম রিটেন, রিটেন বাদ দিয়ে অন্য যেগুলোই আছে না কেন সেগুলো কিন্তু সবসময় আপনাকে ওয়ার্ডের ভিতরে পেশেন্টের সাথে লেগে থাকতে হবে এবং পার্টনার নিয়ে পড়ালেখা করতে হবে এবং তাকে বলতে হবে তোমার এক্সপ্রেশনটা। তুমি যদি এক্সপ্রেস না করো, একটা ইসিজি লাইক একটা ইসিজি ইন্টারপ্রিটেশন, সেটা যদি তুমি তোমার কলিগের সামনে, তোমার পার্টনারের সামনে ভালোভাবে না ডেসক্রাইব করতে পারো, পরীক্ষাতে কিন্তু তুমি স্টাক হয়ে যাবে। তুমি একদম পুরা একদম কি বলবো, যে অনেক সময় দেখা যাচ্ছে যে কিচ্ছু বলতে পারছো না, একদম সিম্পল জিনিস। হাউ ক্যান ইউ ইন্টারপ্রিট ইসিজি? ধরো একটা তোমাকে সাইনাস ট্যাকিকার্ডের ইসিজি দিল, সেই সাইনাস ট্যাকিকার্ডের ইসিজি তুমি ঠিকভাবে যে ইন্টারপ্রিটেশন করা সিস্টেমেটিক ওয়েতে আমরা যেটা পড়ে থাকি সেটা কিন্তু ডেলিভার করতে পারো না পরীক্ষার সময়, ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ এক্সারসাইজ। সেটা কিন্তু বারবার বলা হয় পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের। এই তোমাদের 10 জন বা 12 জনের মধ্যে দেখা যায় 2 জন বা 3 জন ছেলে এটা ফলো করো, আর বাকিরা কিন্তু সেটা ফলো করে পারো না আর কি ওইভাবে। তা আমি মনে করি যে করিম যদি পারে রহিম কেন পারবে না, অমকে যদি পারে তাহলে আমি কেন পারবো না? তো সেই সেই যদি সেই ব্রতটা যদি থাকে, সেই দৃঢ়তাটা যদি থাকে, অবশ্যই পারবে। আমি মনে করি সবাইকে এই ইয়ের ব্যাপারে, ক্লিনিক্যালের ব্যাপারে কিন্তু অবশ্যই ওয়ার্ড ওরিয়েন্টেড। তোমরা যে প্রিপারেটরি যে ইটা নাও, টাইমটা পাও, সেই টাইমটা কিন্তু ঘরে বসে শুধু লেখাপড়া করতে থাকো। রিটেনে জানি রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে, কিন্তু রিটেনেরও একটা টেকনিক আছে। আপনার তোমার কোশ্চেনগুলো কালেকশন করে, কিন্তু একই কোশ্চেন কিন্তু বারবারই আসে, একই রকমের। তোমরা যা জেনে গেছো যে এখন কী কী ধরনের শর্ট কেস কোশ্চেন আসে, লং কোশ্চেন আসে, এটা কিন্তু বারবার রিপিটেশনই হয়। তো সেই কারণে এই রিটেন কোশ্চেন নিয়ে বা কীভাবে কী লিখতে হবে, যদি তুমি প্রথম থেকে এটাকে একটা ধারণা নিয়ে থাকো বা একটা প্র্যাকটিস করে থাকো যে আমি এই রিটেনের অ্যান্সারগুলো, এই ধরনের অ্যান্সারগুলো আমি এইভাবে দেব। আর সবসময় মনে রাখবা যে যখন অনেক ইনফরমেশন থাকবে তখন কিন্তু ডিফারেন্সিয়ালসটা কমে যাবে, আর যখন ইনফরমেশন কম থাকবে, শর্ট ইনফরমেশন থাকবে, ব্রিফ ইনফরমেশন থাকে, তখন কিন্তু দেখবেন ডিফারেন্সিয়ালটা অনেক বেশি আসে সাধারণত। তো যাই হোক, সেটাকে তোমাকে প্রিসাইজ করে 25 মার্কের যদি থাকে, সেটা কীভাবে তোমাকে লিখতে হবে আগে থেকেই ক্যালকুলেশন করা, প্ল্যান করা, এগুলো করে নিতে হবে। তা না হলে কিন্তু হবে না। যা শুধু স্টেজে মেরে দিয়ে কিন্তু পাস সাধারণত হয় না, এক্সেপশন তো থাকতেই পারে দু একটা। তো সে কারণে তোমাদের ক্লিনিক্যাল টেস্ট প্র্যাকটিস করতে হবে, পালস দেখতে হবে, ব্লাড প্রেশার, পালস, বিপি, তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন, প্রিকর্ডিয়াল এক্সামিনেশন, অ্যাবডোমেন এক্সামিনেশন, তারপরে ডিকার্ড স্টুডেন্ট যারা আছো তাদের মেডিসিন রিলেটেড পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এগুলো কিন্তু মানে সুন্দরভাবে নিখুঁতভাবে করতে হবে, প্রতিদিন করতে হবে আর কি। না হলে আলটিমেটলি এটা কিন্তু আমাদের এই পরীক্ষার সময় তুমি ডেলিভারি করতে পারবে না, তুমি এক্সপ্রেস করতে পারবে না। এবং আমাদের ডক্টর বা আমরা যারা আলটিমেটলি যারা কনসালটেন্ট হব, ডক্টর হব, তাদের কিন্তু অবশ্যই টকেটিভ হইতে হবে। ইন্ট্রোভার্টেড এখানে হওয়ার কোনো সুযোগ নাই, এক্সট্রোভার্টেড হবে, এক্সপ্রেসিভ হতে হবে, এক্সপ্রেসিভ হইতে হবে, ডেলিভার করতে হবে তোমাকে। তুমি যদি শ্যাকিনেস থাকে, তোমার যদি ইনার্শিয়া থাকে, it's very much create difficult and it's very much difficult to overcome so many situation, and also in your practice life create a problem. যারা যে কম কথা বলো, যারা একটু ইন্ট্রোভার্টেড থাকো, সোশ্যাল ইন্টারাকশন কম, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সোশ্যাল ইন্টারাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা টিচারদের সাথে দেখা যায় যে হয়তো ওই যে চলে যাচ্ছে, কথাই বললা না, এটা হবে না। কিন্তু টিচারদের সাথে ইন্টারাকশন থাকতে হবে, টিচার্সের রুমে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে স্যার আমি এটা বুঝতেছি না। আমরা কিন্তু এটা করতাম, আমরা আমাদের টিচারের সাথে এখনও কানেক্টিভিটি মেনটেন করি। তোমরা অনেকেই আছো যে পাশ করার পরে আর টিচারের কোনো খবর রাখো না কিছু, তোমরা মনে করো একটা অজুহাত দেখাও যে না আমরা ব্যস্ত আছি, আছি। তা কেন? ব্যস্ত থাকা সত্ত্বেও তুমি যদি একটা ফোন দাও, তাহলে তো আমি ফোনটা যদি নাও রিসিভ করি, তাহলে তো বলতে পারবো যে না, আমাকে ফোনটা দিয়েছিল সে। সবসময় ফোন যে কোনো কিছু জানার ইয়ের জন্যই দিতে হবে, তোমার নিজের স্বার্থের জন্য ফোন দিবে তা না। স্যার কেমন আছে তার জন্যও হয়তো ফোন দিতে পারে, এটা পাশ করার পরের কথা বলছি আমি। এবং পাশ করার আগেও কানেক্টিভিটিটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবার সাথে যোগাযোগ রক্ষা করা।
তোমার রিসার্চ ওয়ার্কের জন্য যেখানে যেখানে যাওয়া উচিত সেখানে করা, এবং ক্লিনিক্যাল কেস প্রেজেন্টেশনের জন্য তোমার যারা ভালো পারে, তোমার কলিগের মধ্যে যে স্টুডেন্ট ভালো পারে তার সাথে ট্যাগ হয়ে কেসগুলা দেখা, প্রেজেন্ট করা, এগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ওভারকাম দ্য ফার্স্ট টাইম ইন ইউর এক্সামিনেশন। এবং ফার্স্ট টাইম পরীক্ষায় পাশ করা এর থেকে আর বড় কিছু হতে পারে না। কারণ যখনই ফার্স্ট টাইম তুমি ফেল করবা, সেকেন্ড টাইম তোমার মেন্টাল ডিগ্রেডেশন হবে, যদি সেকেন্ড টাইম ফেল করো আরও মেন্টাল ডিগ্রেডেশন হবে, গ্র্যাজুয়ালি কিন্তু ওরসেনিং হয় সিচুয়েশন। এটার আমরা চিন্তা করি যে এটা হয়তো ইম্প্রুভমেন্ট হবে, আসলে ইম্প্রুভমেন্ট ওইভাবে অতটা হয় না, পরে লাকিলি পাস করে যায় হয়তো কোনো এক সময়। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি তোমাদের ভালোর জন্যই বললাম। আমি এটা তোমরা সবাই জানো, কিন্তু এটাকে তোমাকে স্টিমুলেট করার জন্য, বারবার স্টিমুলেট করার জন্য এই কথাগুলো বলা, যেন তোমাকে, কারণ বারবার আমরা দেখছি স্যাররা যখন বারবার বলে কথাগুলা, তখন কিন্তু এটাকে আমি স্টিমুলেটেড হই, আমি তখন পড়ার একটা আগ্রহ জাগে, ক্লিনিক্যাল কেস দেখার আগ্রহ জাগে, এবং আমার মনে একটা তৈরি হয় যে না, আমাকে একবারেই পাস করতে হবে, এক চান্সেই পাস করতে হবে। তুমি ফ্যামিলিকে আর কত ডিপ্রাইভ করবা? তোমার বাবা মা আছে এদিকে, তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার ওয়াইফ আছে, সবাইকে নিয়েই তো তোমাকে চলতে হবে। তো তোমাকে দ্য ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। তো সেভাবেই প্রিপারেশন নাও যেন সেটা করতে পারো। এবং তোমাকে পরীক্ষা পাশ করার আগেই কিন্তু অনেক কিছুই এখানে ব্যাপার আছে। যদি এখানে দুটা জিনিস, এখানে একটা পরীক্ষা পাশ করা, আরেকটা হলো তোমার প্র্যাকটিস লাইফে ক্লিনিক্যাল স্কিলনেস। সবারই কিন্তু রুগী পাশ করার পর, এবং অনেকে আছে যে এক চান্সে পাশ করেছে এবং ভালো স্টুডেন্ট, কিন্তু প্র্যাকটিস লাইফে তার প্র্যাকটিস জমাতে পারে নাই। এখানে অনেকগুলো কাজ করে। তোমাকে এই যে কথা বলা বা বাচালের মতো হওয়া, টকেটিভ হওয়া, পেশেন্টের সাথে কথা বলা, পেশেন্টের অ্যাটেন্ডেন্সের সাথে কথা বলা, কাউন্সিলিং করা, এই জিনিসগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন ইউর প্র্যাকটিস লাইফ। এটা যারা না করবা তাদের কিন্তু পেশেন্ট ওইভাবে হবে না। তোমাকে কমিউনিকেট করতে হবে, তোমাকে বারবার কথা বলতে হবে, রুগী তোমাকে বারবার জিজ্ঞেস করবে, তোমাকে বারবার উত্তর দিতে হবে। তো সবাই, আমি আশা করি যে সবাই যেন তোমার প্রথমবারই পাশ করে যাও, এটাই চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে নিজের স্বাস্থ্যের প্রতি আগে খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে, মন ভালো না থাকলে কোনো কিছুই সম্ভব না। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের মতো।